আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে বানানের দ্বিতীয় পর্ব অর্থাৎ সত্য বিধান সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বানানের ওপর আমি এর আগে একটি ক্লাস নিয়েছি, যেটি নিশ্চয়ই তোমরা দেখেছো। আর কোনো কারণে যদি না দেখে থাকো, অবশ্যই ক্লাসটি দেখে নেবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই শিখন ফল জেনে নিই। এই পাঠ শেষে তোমরা সত্য বিধানের সংজ্ঞা বলতে পারবে, মূর্ধন্য ষ এর ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, কোন কোন শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার নিষেধ তা লিখতে পারবে। তো এরপরে আমরা সত্য বিধান কি সেটি জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে নত্য বিধান এবং সত্য বিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটি মাথায় রেখে আমাদের বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। তো তোমরা খেয়াল করো, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মকে সত্য বিধান বলে। তাহলে তৎসম শব্দ অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেই সব শব্দকে তৎসম শব্দ বলা হয়। আর সেই তৎসম শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহারের যে নিয়ম, সেটি হচ্ছে সত্য বিধান। তো বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষ ধ্বনির ব্যবহার নেই, তাই বাংলা অর্থাৎ দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্য এর প্রয়োগ রয়েছে। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারের নিয়মকে সত্য বিধান বলা হয়। তো এরপরে আমরা এই যে সত্য বিধান অর্থাৎ মূর্ধন্য ষ কোথায় কোথায় ব্যবহার করব আর কোথায় কোথায় আমরা ব্যবহার করব না, সেটি সম্পর্কে এখন আমরা জানব। তো প্রথমেই মূর্ধন্য ষ ব্যবহারের নিয়ম। তো প্রথম নিয়মে রয়েছে আমাদের অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্ত স মূর্ধন্য ষ হয়, যেমন ভবিষ্যৎ, চিকিৎসা ইত্যাদি। এরপরে ইকারান্ত এবং ওকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়, যেমন অভিষেক, সুষমা, বিষম ইত্যাদি। এরপরে রি এবং রিকারের পর মূর্ধন্য ষ হয়, যেমন ঋষি, কৃষক ইত্যাদি শব্দে। এরপর রয়েছে রেফ এর পরে মূর্ধন্য ষ হয়, যেমন আকর্ষণ, চিকিৎসা, ঈর্ষা, বিমর্ষ ইত্যাদি শব্দ। এছাড়াও আরো অনেক নিয়ম আছে, সেগুলো জানবো আমরা। তৎসম শব্দে র এর পর মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা, ঘর্ষণ ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাবছো যে এখানে বর্ষা শব্দে র কোথায় কিংবা ঘর্ষণ শব্দে র কোথায়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, র এর দুটি সংক্ষিপ্ত রূপ রয়েছে, একটি রেফ, অপরটি হচ্ছে রফলা। সুতরাং এখানে আমরা র এর সংক্ষিপ্ত রূপ রেফ দেখতে পাচ্ছি, সুতরাং এখানে মূর্ধন্য ষ ব্যবহার করা হয়েছে। এরপরে র ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন
অন্য স্বরধ্বনি থাকে তবে তারপরে মূর্ধন্য স হয়, যথা পরিষ্কার। পরিষ্কার শব্দটি এখানে তোমরা লক্ষ্য করো, র এর পরে অ আ ভিন্ন, অ আ ভিন্ন অর্থাৎ অ আ ব্যতীত অন্য যে কোনো স্বরধ্বনি যদি থাকে তারপরে কিন্তু আমাদের মূর্ধন্য স হবে। এখানে আমাদের র এর পরে ইকার, হ্রস্ব ইকার রয়েছে, সুতরাং এখানে মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে। আবার দেখো, কিন্তু অ আ স্বরধ্বনি থাকলে দন্ত স হয়। যেমন দেখো তোমরা এখানে পুরস্কার শব্দটিতে দন্ত স ব্যবহার করা হয়েছে ক এর সাথে, কারণ হচ্ছে এখানে র এর সাথে কিন্তু অ ধ্বনি রয়েছে, সুতরাং এখানে দন্ত স ব্যবহার সঠিক। এরপরে দেখো, ট বর্গীয় ধ্বনির সঙ্গে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য স ব্যবহার করতে হয়, যেমন কষ্ট, স্পষ্ট, কাষ্ঠ ইত্যাদি শব্দ। এরপরে দেখো, কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন ভাষা, মানুষ, ষড়ঋতু, রোষ, কোষ ইত্যাদি শব্দ। এছাড়াও রয়েছে আষাঢ় শব্দ, ভাষণ। এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহার করতে হয় বা করা হয়, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, আমরা ব্যতিক্রম বলতে পারি। তো আরো দু একটি নিয়ম আছে, সেগুলো আমরা জানি। দেখো, সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স ব্যবহৃত হয়, যেমন কল্যাণী এষু, আবার শ্রদ্ধাস্পদেষু, বন্ধু বরেষু ইত্যাদি শব্দ। তো সম্ভাষণ বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই এটি জানো। তারপরে বলছি, কাউকে সম্বোধন করা। আমরা যখন চিঠিপত্র লিখি তখন এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। যার উদ্দেশ্যে চিঠি লিখছি তাকে সম্বোধন বা সম্ভাষণ জানানোর জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। সুতরাং এই সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স ব্যবহৃত হয়, যেমন এখানে কল্যাণী এষু, এখানে অন্তস্থ ইয়োর সাথে এ বা একারের যোগ আছে। এরপরে দেখো, সন্ধিতে বিসর্গযুক্ত ইকার বা উকারের পর ক, খ, প, ফ এর যে কোনো একটি থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়, যেমন নি যোগ ফল, নিষ্ফল। এখানে নি এর পরে কিন্তু বিসর্গ রয়েছে, সন্ধি করার পরে আমাদের ফ এর সাথে মূর্ধন্য স যোগ হয়েছে। এরপরে রয়েছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল শব্দটিকে আমরা যখন বিচ্ছেদ করি তখন পাই আয়ু বিসর্গ যোগ কাল সমান সমান আয়ুষ্কাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসর্গের জায়গায় মূর্ধন্য স হয়েছে। শুধুমাত্র ক, খ, প, ফ এর যে কোনো একটি থাকবে তখনই আমরা এই নিয়মটি লিখব। এরপরে আমাদের রয়েছে নি কর, নি বিসর্গ যোগ কর সমান সমান হয়েছে নিষ্কর। এরপর রয়েছে চতুষ্পদ, চতু বিসর্গ যোগ পদ সমান সমান চতুষ্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো এই সব স্থানে আমরা মূর্ধন্য স ব্যবহার করব। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা কোথায় কোথায় ব্যবহার করব না। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন সেটাই আমরা জানবো।
কোথায় কোথায় আমরা মূর্ধন্য স ব্যবহার করব না বা মূর্ধন্য স ব্যবহারে নিষেধ রয়েছে সেটি আমরা এখন জানব। প্রথমেই আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না, দন্ত স হয়। যেমন জিনিস, মাস্টার, পোস্ট ইত্যাদি শব্দ। এরপর রয়েছে সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না, দন্ত স হয়। যেমন অগ্নিস্বাত, ধূলিস্বাত, ভূমিস্বাত ইত্যাদি। এরপর রয়েছে অ, আ বর্ণে বিসর্গ থাকলে অতঃপর প, খ, প, ফ থাকলে সন্ধিতে বিসর্গের স্থানে দন্ত স হয়। যেমন নমস্কার। এখানে আমরা দেখতে পাচ্ছি নমস্কার শব্দকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে পাই নম বিসর্গ যোগ কার। তাহলে এখানে ময়ের সাথে কিন্তু আমাদের অ ধ্বনি রয়েছে, সেজন্য এখানে দন্ত স হয়েছে। এরপরে দেখো তিরস্কার শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও আমরা পাই তি বিসর্গ যোগ কার। তাহলে এখানে কি রয়েছে, তিরস্কার শব্দেও কিন্তু আমাদের দন্ত স হয়েছে। এরপরে আমরা জানব তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য স হয় না, দন্ত স হয়। যেমন মিনসে শব্দটিতে এখানে দন্ত স ব্যবহার করা হয়েছে, এটি খাঁটি বাংলা শব্দ। এরপরে সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পর মূর্ধন্য স না হয়ে দন্ত স হয়। যেমন কল্যাণী আশু, মাননীয় আশু, সুপ্রিয়াশু, সুচরিতাশু ইত্যাদি সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে মূর্ধন্য না হয়ে দন্ত স হয়। এরপরে দেখো কৃষ ধাতু থেকে জাত শব্দে মূর্ধন্য স হয় না। যেমন কৃষ, কৃষতা, কৃষাঙ্গ, কৃষাণু, কৃষদর ইত্যাদি শব্দ। এই শব্দগুলো কৃষ ধাতু থেকে তৈরি হয়েছে, সুতরাং এগুলোতে মূর্ধন্য স না হয়ে তালব্য স ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা মূল্যায়নে চলে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কতটুকু শিখলাম সেটি যাচাই করার জন্যই তোমাদের জন্য রয়েছে মূল্যায়নের কয়েকটি প্রশ্ন। তো দেখি তোমরা কতটুকু পারো। প্রথমেই তোমাদের জন্য রয়েছে সত্য বিধান কাকে বলে। তো তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি জানো বা শিখে ফেলেছ। এখন আমি তোমাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি। তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের যে নিয়ম রয়েছে সেই নিয়মকেই মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের যে নিয়ম, সেই নিয়মটাকেই বলা হয় সত্য বিধান। এরপরে কোন শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয়ে থাকে? হ্যাঁ, এটিও নিশ্চয়ই পেরেছ। তৎসম শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয়ে থাকে। কোন প্রত্যয়ের সাথে মূর্ধন্য স হয় না? সাত প্রত্যয়ের সাথে মূর্ধন্য স হয় না, দন্ত স ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ভাষা শব্দে কেন মূর্ধন্য স হয়েছে? ভাষা শব্দে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমেই আজকের পাঠ এখানে শেষ হলো। এরপরে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজে তোমাদের জন্য রেখেছি বাংলা বানানে মূর্ধন্য স ব্যবহারের
5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তোমরা অবশ্যই সুন্দরভাবে বাড়ির কাজটি সম্পূর্ণ করবে। 5টি নিয়ম, যে কোনো 5টি নিয়ম তোমরা লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমরা সবাই নিশ্চয়ই মনোযোগী ছিলে, সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর জীবন যাপন করবে। আল্লাহ হাফেজ।